প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, সকলের দোয়ায়, আল্লাহর রহমতে। তো সারা বিশ্বে এই করোনা মহামারী, এই সময় এই অবস্থানে আজ আমি আবারও তোমাদের সামনে এসেছি হিসাব বিজ্ঞানের কিছু আলোচনা নিয়ে। গত পর্বে আমরা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয় কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম। পর্ব 1 প্রথম অধ্যায় থেকে 4th অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। পর্ব 2 পঞ্চম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় বা অষ্টম অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। এবং আজকে পর্ব 3 দুইটা অধ্যায় আলোচনা রয়েছে। বাকি অধ্যায়গুলো তোমরা পরবর্তী সময়ে খেয়াল করে দেখে নিবে। আমরা অবশ্যই আলোচনা করব। তবে শুরুতে আমরা আলোচনা করব আজকে পর্ব 2 অধ্যায়ের আলোচনা। পর্ব 3 আজকে আলোচনা হবে। গত পর্বগুলো ছিল পর্ব 1, পর্ব 2, আজকের আলোচনা পর্ব 3। শুরুতে আমরা আলোচনা করব নগদান বই সংক্রান্ত আলোচনা। তো নগদান বই সংক্রান্ত যদি আমরা আলোচনা করি, নগদান বই অঙ্ক যেটাকে বলা হয় নগদ, শুধু নগদ লেনদেন এবং ব্যাংকের লেনদেনগুলোকে নগদান বই হিসেবে গণ্য করা হবে। এখানে আমরা আলোচনা করব শুধু নগদ লেনদেনে কি কি আমাদের হিসাব রাখতে হবে। তো প্রথমে আমরা খেয়াল করি নগদ বই সংক্রান্ত সূত্রাবলী। তাহলে আমরা লিখব নগদান বই। তাহলে আমাদের আজকে হচ্ছে সূত্রের পর্যালোচনা নগদান বই, অর্থাৎ অধ্যায়টা হচ্ছে নগদান অধ্যায়। নগদান অধ্যায়ের প্রথম সূত্র আলোচনা নাম্বার 1। প্রথমেই খেয়াল রাখতে হবে নগদ উদ্বৃত্ত যেটাকে বলা হয় অঙ্কে যেটা দেওয়া থাকবে নগদ উদ্বৃত্ত, এটাকে আমরা আরেকটা নাম হিসেবে গণ্য করে থাকি তহবিল। যে টাকাটা প্রথমে অঙ্কের মধ্যে দেওয়া থাকবে এটাকে আমরা ডেবিট থেকে স্থাপন করব। এই টাকাটা প্রারম্ভিক নগদ যোগ সকল নগদ প্রাপ্তি বা সকল নগদ পরিশোধ। তাহলে প্রথমে নগদ উদ্বৃত্তটা আমরা পাবো প্রারম্ভিক, অর্থাৎ শুরুতে যে টাকাটা থাকবে প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক নগদ যোগ প্রাপ্তি, প্রাপ্তি মাইনাস প্রদান। এখানে আমরা এই নগদ উদ্বৃত্ত তহবিলটাকে প্রারম্ভিক নগদ যোগ প্রাপ্তি মাইনাস প্রদান, এই হচ্ছে আমাদের প্রথম নগদ তহবিল উদ্বৃত্ত। 2 নাম্বার আলোচনায় ব্যাংক উদ্বৃত্ত। আমি বলছিলাম প্রথমে নগদ তহবিলের দুইটা আলোচনা আসে, একটা হচ্ছে নগদ সংক্রান্ত আর একটা হচ্ছে ব্যাংক সংক্রান্ত, দুইটাই নগদ। তো আমরা এখানে দ্বিতীয়ত লিখব ব্যাংক উদ্বৃত্ত। ব্যাংক উদ্বৃত্তটা যদি আমরা আলোচনা করি, তাহলে ব্যাংক উদ্বৃত্ত আলোচনা করতে গেলে প্রথমে কি করতে হবে প্রারম্ভিক একই নিয়ম, প্রারম্ভিক ব্যাংক, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত যেটাকে বলা হয় যোগ ব্যাংকে জমা, ব্যাংকে জমা বা ব্যাংক কর্তৃক পরিশোধ, বাদ দেব আমরা ব্যাংক কর্তৃক পরিশোধ। তার আগে আমি একটু সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বলে নিই। প্রথম যে 1 নাম্বার নগদ উদ্বৃত্ত বা তহবিলের প্রারম্ভিক নগদ প্রাপ্তি এবং প্রদান, এখানে এই দুইটা ক্ষেত্রে আমরা একটা কথা লিখতে পারি সকল প্রাপ্তি এবং প্রদান। এখানে সকল কথা লিখলে ভালো হয়, তোমাদের খেয়াল থাকবে, মনে থাকবে। পরবর্তীতে 3 নাম্বার ব্যাংক জমা অতিরিক্ত। 3 ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত মাঝে হিসাব রাখতে হবে। 2 ঘর নগদান যদি হয়
প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক কর্তৃক পরিশোধ যাবতীয় ব্যাংকের জমা, ব্যাংক জমাতিরিক্তের হিসাবটা আলাদা, সেম ব্যাংকের হিসাবে বিপরীত। তাহলে প্রারম্ভিক জমাতিরিক্ত মাইনাস ব্যাংকে জমা প্লাস ব্যাংক কর্তৃক পরিশোধ। যেমন 2 নাম্বার আর 3 নাম্বার সেম উল্টা, ব্যাংক জমা অতিরিক্ত, সেম বিপরীত সূত্র, খেয়াল রাখলে হবে। তারপরে হচ্ছে বিপরীত দাখিলার পরিমাণ, বিপরীত দাখিলা 4 নাম্বার বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা দেখাতে গেলে আমাকে কি করতে হবে? বিপরীত দাখিলা দেখাতে গেলে প্রথমে আমাকে ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংকে জমা যোগ নয় যোগ উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, এটা হচ্ছে বিপরীত দাখিলা ক্ষেত্রে। মোট নগদ বাট্টা 5 নাম্বার, মোট নগদ বাট্টা, অর্থাৎ বাট্টা ডেবিট দিকে হোক আর ক্রেডিট দিকে হোক, দুইটা গড় হবে, ডেবিট একটা ক্রেডিট একটা, বাট্টা প্রদান আর বাট্টা প্রাপ্তি। এক্ষেত্রে মোট বাট্টার হিসাবটা হবে দুই পাশে হিসাবটা সমান হবে না, কম বেশি হতে পারে। মোট প্রাপ্ত বাট্টা এবং মোট প্রদত্ত বাট্টা, মোট প্রদত্ত বাট্টা, এই হচ্ছে আমার বাট্টার হিসাব। তাহলে আমরা নগদ বই করতে গেলে নগদ উদ্বৃত্ত, ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক জমা অতিরিক্ত, বিপরীত দাখিলা যদি থাকে দিতে হবে মোট নগদ বাট্টা। এই কয়টা প্রশ্ন জিনিস আমাকে মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। এই ছিল আমার নগদ আর বই সংক্রান্ত আলোচনা। তো আমরা একটু খেয়াল করে দেখে নিই এবং মনোযোগ সহকারে জেনে নিই, সুন্দর করে বাসায় বসে বসে নোট করে নিই, খাতায় নোট করবে এবং লিখে রাখবে, কাজে লাগবে। এবং পড়তে হবে, প্রতিনিয়ত পড়তে হবে, না পড়লে এগুলো ভুলে যাবে। তো আমরা সর্বশেষ যে আলোচনায় একটা অধ্যায় রয়েছে আর্থিক ইউনিট সংক্রান্ত সূত্রাবলী, এই আলোচনাটা আমরা পরবর্তীতে করব। আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় আলোচনা। তার পরবর্তী অংশে আমরা একটু আলোচনা করব পারিবারিক হিসাব ব্যবস্থা সংক্রান্ত সূত্রাবলী। পারিবারিক হিসাব, পারিবারিক হিসাব আমরা একটু খেয়াল করি মনোযোগ সহকারে। পারিবারিক হিসাব, পারিবারিক হিসাবটা বলতে আসলে আমরা সুন্দর করে একটু মনোযোগ সহকারে খেয়াল করে থাকি যে পারিবারিক তহবিলটা কি। প্রারম্ভিক পারিবারিক তহবিল বের করতে গেলে আমরা কি করতে হবে? 1 নাম্বার প্রারম্ভিক
পারিবারিক তহবিল সমান সমান, প্রথমে আমার খেয়াল করতে হবে প্রারম্ভিক পারিবারিক তহবিল বের করতে গেলে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ মাইনাস মোট প্রারম্ভিক দায়, প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক পারিবারিক তহবিল বের করতে প্রারম্ভিক সম্পদ ও প্রারম্ভিক দায় বাদ দিতে হবে। 2 নাম্বার সমাপনী হতে নগদ, সমাপনী হতে নগদ, সমাপনী হতে নগদ যে আলোচনা, এটা বের করতে হলে আমাকে কি করতে হবে প্রারম্ভিক নগদ, নগদ প্রাপ্তি আর বাদ প্রদান। তাহলে প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক নগদ যোগ প্রাপ্তি, নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তি মাইনাস নগদ প্রদান। এই হচ্ছে আমার সমাপনী হতে নগদ, সমাপনী হতে কি নগদ পাই, প্রারম্ভিক নগদ যোগ নগদ প্রাপ্তি এবং মাইনাস নগদ প্রদান, নগদ প্রদান গুলো বাদ দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো কি সমাপনী। তারপরে হচ্ছে 3 নাম্বার ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত, ব্যতিরিক্ত যেটা বলা হয়, ব্যয় অতিরিক্ত আয়, এটাকে আরেকটা নাম বলা হয় নিট আয়। নিট আয় খেয়াল করে দেখি, এটাকে বলা হয় নিট আয়। এটা বের করতে আমাদের কি করতে হবে মোট আয় মাইনাস মোট ব্যয়, মোট আয় মাইনাস মোট ব্যয়। আয় অতিরিক্ত ব্যয় 4 নাম্বার, আয়াতিরিক্ত ব্যয়, যেটাকে বলা হয় নিট ক্ষতি। এটা বের করতে হলে আমাদের কি করতে হবে মোট ব্যয়, মোট ব্যয়, মোট ব্যয় মাইনাস মোট আয়। স্বাভাবিকভাবে সকল অঙ্কে এই 4 সূত্রটা প্রয়োজন পড়ে, কারণ কি সব কোম্পানিতে সাধারণত আয় হয়, ব্যয় অর্থাৎ লস ক্ষতি, নিট আয় হয়, নিট ক্ষতি খুব কম হয় শতকরা 1টা কোম্পানিতে। আমরা হিসাব করব, শেয়ার করব, টাকার অঙ্কের পরিমাণটা দেখব যে আসলে কিভাবে কি হয়। তো সর্বশেষ আমরা যদি আলোচনা করি যে সমাপনী পারিবারিক তহবিল, তো লিখব সমাপনী, প্রথমে ছিল 1 নম্বরটা ছিল প্রারম্ভিক পারিবারিক তহবিল, সমাপনী পারিবারিক তহবিল, সমাপনী পারিবারিক তহবিল। এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে চিন্তা করতে হবে। প্রারম্ভিক পারিবারিক তহবিল অর্থাৎ প্রারম্ভিক পারিবারিক তহবিল, প্রারম্ভিক পারিবারিক তহবিল, তার মানে এই যে একটা মধ্যে টাকাটা বের হবে প্রারম্ভিক পারিবারিক তহবিল, এই যে একটা মোট টাকাটা বের হবে, এই টাকাটার মূল টাকাটা নেব, নেওয়ার পরে এর সাথে প্রারম্ভিক পারিবারিক তহবিল এর সাথে যোগ নিট আয়, নিট আয় অর্থাৎ আমরা যে প্রথমে যে আলোচনাটা করেছিলাম নিট
আয়, এটাকে বলা হয় ব্যতিরিক্ত আয়, নেট আয়। আরেকটা সূত্র আছে, এটার বিকল্প সূত্র, যদি ক্ষতি হয় তাহলে আমরা লিখব প্রারম্ভিক পারিবারিক তহবিল মাইনাস ক্ষতি। এই হচ্ছে আমাদের আলোচনা সর্বশেষ অধ্যায়। তো আমরা আজকের মতো এখানে যে আলোচনাগুলো করলাম, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয় সূত্রাবলী পর্ব 3, পারিবারিক হিসাব 1 থেকে 5 পর্যন্ত। একটা মধ্যে প্রারম্ভিক পারিবারিক তহবিল, সমাপনী নগদ ব্যবসায় ব্যতিরিক্ত আয়, নিট আয় বলা হয়, আয় ব্যতিরিক্ত ব্যয় নিট ক্ষতি বলা হয়, সমাপনী পারিবারিক তহবিল সর্বশেষ। তাহলে এই যে সূত্রের যে পর্যালোচনাটা সুন্দর করে আমরা মনোযোগ সহকারে খেয়াল করব এবং আলোচনা করব। পরবর্তী সময়ে যেন আমরা এই বিষয়গুলো অঙ্ক করার সময় সুন্দরভাবে খেয়াল করতে পারি, বুঝতে পারি। সেই সুবিধার্থে, সেই লক্ষ্যে তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে সমাপ্তি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।